সকাল থেকেই যেন ব্যোমকেশ বাড়িতে নেই সেই ভাবটাই ঘিরে রেখেছিল। পুটিরাম সকালে চা নিয়ে আমার ঘরে এসে আমি জিজ্ঞেস করলাম, সকাল থেকে ব্যোমকেশের কোনো আওয়াজ নেই, কোথায় বেরিয়ে গেছে নাকি? পুটিরাম হেসে বলল, এখানে কোথায় যাবে দাদাবাবু, বৌদিমুনি তো দাদার বাড়ি গিয়েছেন। দাদাবাবু কেমন যেন মন মরা, মুখে যতই বলুক না কেন মনটা খারাপই লাগছে। পুটিরাম না বললেও আমি ঠিক বুঝে গিয়েছিলাম সেদিন বৌঠান টেলিফোন করেছিলেন। কি বলেছিলেন আমি জানি না। তারপরে ব্যোমকেশকে কিছুক্ষণ চুপ করে বসে থাকতে দেখেছিলাম। মুখে কিছু না বললেও অনেকদিন বৌঠান বাড়ি ছাড়া থাকা ব্যোমকেশের পক্ষে সুখকর নয়। আমি চায়ের চুমুক নিয়ে কাজে লেগে পড়লাম। কাজ শেষ করতে করতে প্রায় দুপুর হয়ে গেল। স্নান করে ব্যোমকেশের ঘরে গেলাম। দেখলাম তিনি এখনও খবরের কাগজ হাতে বসে আছেন, হয়তো কোনো খবর খুঁটিয়ে দেখছেন। আমি বললাম, কি ব্যাপার ব্যোমকেশ, এখনও খবর পড়া হলো না? ব্যোমকেশ কাগজটা টেবিলে রেখে বললেন, অনেক বড় কিছু না, অন্য একটা ব্যাপার ভাবছিলাম। একটু পরেই দাসবাবু আসছেন, তোমার যদি কোনো কাজ না থাকে সঙ্গে চলবে তো? আমি সাজসজ্জা বদলে নিলাম, কারণ দাসবাবু তখনই চলে এসে আমাদের সঙ্গে হাসপাতালে যেতে চান। দাসবাবু আগে টেলিফোন করে জানিয়েছিলেন যে তার পরিচিত অতনু মজুমদার হাসপাতালে ভর্তি আছেন এবং তার সঙ্গে কিছু অদ্ভুত ঘটেছে। ফোনে সবার কথা খুলে বলা হয়নি, তবু বোঝা যাচ্ছিল তিনি আমাদের সঙ্গে নিয়ে আসছেন। আমি অজিতকে বললাম, দাসবাবু নিজের পুলিশের কাজ ছেড়ে অতনু মজুমদারের জন্য হাসপাতালে গেছেন এবং সেখান থেকে আমাদের কাছে এসেছেন, হয়তো ব্যাপারটা গুরুতর। দাসবাবু বলেছিলেন অতনু মজুমদারের সঙ্গে কোনো অসুবিধে হয়েছে, হয়তো কোনো অপরাধ জড়িত। আর আমি বললাম, বৌঠানকে এবার বাড়িতে এনে রাখার ব্যবস্থা করো, অনেক দিন হল। ব্যোমকেশ মুচকি হেসে খবরের কাগজ সামনে টেবিলে রেখে বললেন, তোমার বৌঠান এখন বাড়িতে আসবে না, তুমি তো জানোই ওখানে কয়েকদিন না থাকা পর্যন্ত তাকে এখানে আনা যাবে না। তাছাড়া ও তো অনেক দিন ধরে তার দাদার বাড়িতে যেতে বলেছে। তোমার হাতে কাজ নেই, তবু তুমি কেন যেতে চাইছো না এইটা আমি বুঝি না। ব্যোমকেশ এবং আমার পরিচয় অজিতের সঙ্গে আলাপ হওয়ার আগেই ছিল, তাই এমন কিছু কথা আছে যা তুমি ভালো করেই জানো। আমি আর কিছু বললাম না। ব্যোমকেশ হয়তো প্রথম দিকের কিছু ঘটনার কথা ভেবে অস্বস্তি অনুভব করছিল। দাসবাবুর সঙ্গে রওনা দিয়ে হাসপাতালে যেতে যেতে দাসবাবু বললেন, ব্যোমকেশ, আজ সকালে অতনু মজুমদার হাঁটতে বেরিয়েছিলেন, হঠাৎ তার উপর আক্রমণ হয়েছে। কেন আক্রমণ করা হলো বা কী কারণে সেটি আমরা বুঝতে পারছি না। ভদ্রলোক নিজেও কিছু বলতে চান না। উনি একসময় নামকরা কোম্পানিতে কাজ করতেন, পরে পুলিশের সঙ্গে কিছু বিভাগে যুক্ত ছিলেন, কিন্তু ঠিক কী কাজ করতেন সেটি স্পষ্ট নয়। পুলিশের এমন বিভাগ থাকে যা নিয়ে পুলিশের অন্য বিভাগের লোকজনও জানে না। ব্যোমকেশের মুখে চিন্তার ভাঁজ দেখা গেল। দাসবাবু আরও বললেন, ভদ্রলোক বাড়িতে একা থাকতেন, একটি কাজের লোক ছিল, কিন্তু সে কয়েকদিন ধরে ছুটিতে আছে। আঘাত তেমন গুরুতর নয়, তবু ভদ্রলোক ভয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং পুলিশি পাহারার ব্যবস্থা চান। এটাই অদ্ভুত। হাসপাতালে পৌঁছে কনস্টেবলের পাহারায় আমরা ছাড়া গিয়ে একটি ছোট ঘরে ঢুকতেই বিছানায় অতনু মজুমদারকে দেখে মনে হল তিনি বয়স্ক, কাঁচাপাকা চুল, খোঁচা খোঁচা দাড়ি, চেহারা খানিক চাপা রঙের। জানালা দিয়ে বাইরে কিছু দেখছিলেন। আমারে ঢুকতে দেখেই তিনি বললেন, ব্যোমকেশ বক্সী, আপনাকেই আমি খুঁজছিলাম। আপনি ছাড়া এ বিষয়ে আর কেউ সাহায্য করতে পারবেন না। তিনি আরও বললেন, আমি ব্যোমকেশবাবুর সঙ্গেই কথা বলবো। দাসবাবু, একটু বাইরে চলে যাবেন। আপনি আমার এবং অজিতের সামনে সব বললেই চলবে। যখন আপনি আমাকে চিনেন তখন অজিতকেও নিশ্চয়ই চেনেন। দাসবাবু কাজ নিয়ে বাইরে চলে গেলেন। আমরা দুজন চেয়ারে বসেছি। অতনু মজুমদার কিছুক্ষণের জন্য আমাদের দিকে তাকিয়ে থেকে বললেন, ব্যোমকেশবাবু, আমি আপনাকে যে সমস্ত কথা বলবো পুলিশ যেন কখনোই জানতে না পারে, তাহলে কি আপনি রাজি হবেন? ব্যোমকেশ বুঝিয়ে বললেন, আপনি ডেকে পাঠিয়েছেন, আমি শোনার চেষ্টা করব। যদি সেটা বড়সড় সমস্যা তৈরি না করে এবং আপনার ওপর কোনো অন্যায় না থাকে, আমি সাহায্য করার চেষ্টা করব। অতনু মৃদু হাসি দিয়ে একটু সোজা হয়ে বললেন, আপনি আমার ব্যাপারে কতটা শুনেছেন জানি না, আমি প্রথম থেকেই পুরো কথা খুলে বলতে চাই না, তবে একটা বিশেষ অনুরোধ আছে। আপনি কি আমার হারিয়ে যাওয়া লাঠিটা উদ্ধার করে দিতে পারবেন? লাঠি? হ্যাঁ অজিতবাবু, কিন্তু আশা করি এইটুকু আপনারা বুঝতে পেরেছেন যে ওই লাঠিটা কোনো সাধারণ লাঠি নয়, যার জন্যই আপনাদের ব্যস্ত সময় থেকেও আমায় এখানে ডেকে আনতে হয়েছে। আর ঠিক ওই লাঠিটাই নেওয়ার জন্যই সেই আততায়ী আপনার উপর আক্রমণ করেছিল। এটা বোঝাও আমাদের কাছে খুব একটা কঠিন কাজ নয়।
আমি তখন শহর ছেড়ে অন্য জায়গায় থাকতে শুরু করলাম। সেখানে থাকতেই আমার পরিচয় হলো পুলিশের এক অফিসারের সঙ্গে। নাম রণজয় হালদার। লোকটা পুলিশে চাকরি করলেও সে ছিল গুপ্ত বিভাগের। ব্যোমকেশবাবু, আপনি জানেন, পুলিশের অনেক রকম বিভাগ থাকে। অনেকেই থাকে যেন পুলিশের জন্য গোপনে কাজ করে, কিন্তু বাইরে থেকে তাদেরকে সাধারণ মানুষই মনে হয়। তাদের পরিচয় কেউ টেরও পায় না। রণজয় হালদারও ঠিক তেমনি একজন ছিল। নতুন বাড়িতে থাকতেই তার সঙ্গে আলাপ, আর ধীরে ধীরে বন্ধুত্বও হল। পুলিশের নানা কর্মকাণ্ড নিয়ে ওর সঙ্গে আমার প্রায়ই কথাবার্তা হতো। সে মাঝে মাঝে এমন এমন কাজ করত যা দেখে আমার মনে হতো আমি যেন কোনো রোমাঞ্চ উপন্যাসের মধ্যে ঢুকে পড়েছি। ছোটবেলা থেকেই গোয়েন্দাগিরির প্রতি এক ধরনের টান ছিল। রণজয়ের সঙ্গে আলাপের পর সেই আগ্রহ যেন বেড়েই গেল। আমি নিজেই ওর সঙ্গে কাজ করতে চাইলাম। টাকার অভাব আমার ছিল না। বাবার রেখে যাওয়া গ্রামীণ সম্পত্তি থেকে এখনও মাসে মাসে টাকা আসে। নিজের জমানো কিছু টাকাও বিভিন্ন কাজে বিনিয়োগও করেছি। ফলে পেটের চিন্তা ছিল না। তাই রণজয়ের সঙ্গে এই গুপ্ত কাজগুলোর নেশা আমাকে পেয়ে বসে। শুরুটা ছোট কাজ দিয়ে, তারপর একে একে বড় বড় কাজেও যুক্ত হতে লাগলাম। রণজয় কিন্তু আমায় কখনো ঠকাত না। কাজের মজুরি থেকে আমাকেও ভাগ দিত। তবে আমাদের নাম কোনো কাগজপত্রে থাকত না। রণজয় বারবার বলতো, আমাদের কাজ বিপদের, কিন্তু গৌরবের নয়। যদি কিছু ঘটে কেউ জানবেও না আমরা কে ছিলাম। আমি একদিন বলেছিলাম, তুমি তো পুলিশের হয়েই কাজ করো, তবু তোমার নাম গোপন কেন? রণজয় হেসে বলেছিল, পুলিশেরও কিছু চোখ অন্ধ থাকে, কিছু কাজ থাকে যেগুলো তারা করতে পারে না। সেগুলোর জন্যই আমাদের মতো লোকেদের দরকার হয়। পুলিশের যদি 4টে চোখ থাকে, তবে তাদের শত্রুরা 8টা চোখ নিয়ে ঘুরে বেড়ায়। রণজয় ছিল সাহসী, লম্বা চওড়া, কথা বলার ভঙ্গিতে আত্মবিশ্বাস ঝরে পড়ত। কত অন্ধকার রাতে তার সঙ্গে ভাঙা বাড়িতে, গুদামে, এমনকি কলকাতার বাইরেও অভিযান চালাতে গিয়েছি, সব মনে আছে। প্রতিবারই যে সফল হয়েছি তা নয়, কখনো তথ্য মিথ্যা হয়েছে, কখনো লক্ষ্য হাতছাড়া হয়েছে। সবকিছু বেশ চলছিল। হঠাৎ একদিন রণজয় আমার বাড়িতে এলো। মুখটা গম্ভীর। বলল, অতনু, একটা কাজ এসেছে, বড়সড়, কিন্তু ঝুঁকি আছে অনেক। যদি কিছু হয়ে যায় পুলিশ থেকে কোনো সাহায্য মিলবে না। আমি অবাক হয়ে বললাম, এর আগেও তো আমরা অনেক কাজ করেছি, এবার এমন ভাবছ কেন? রণজয় নিচু গলায় বলল, কারণ এবার আমরা একটা হিরে পাচার চক্রের খোঁজ পেয়েছি। তারা হিরে জহরত পাচার করে, সাধারণ মাদক নয়। দামি জিনিসগুলো অন্য জিনিসের মধ্যে লুকিয়ে পাঠায়। তাদের ধরা সহজ নয়। আমি বললাম, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। অতনুবাবু একটু থেমে ব্যোমকেশের দিকে তাকিয়ে বললেন, এর পরে কি হয়েছিল সেটা এখনই বলতে চাই না। তবে যেখানে আমরা গিয়েছিলাম সেখান থেকে আমি একাই ফিরে এসেছিলাম। রণজয় আর ফিরে আসেনি। আর সেখান থেকে এই লাঠিটা আমি নিয়ে এসেছিলাম। ব্যোমকেশের চোখ চকচক করে উঠল। হ্যাঁ ব্যোমকেশবাবু, ওই লাঠিটা সাধারণ লাঠি নয়, তার ভেতরে একটা হিরে ছিল। যদিও কাকতালীয়ভাবে আমি সেটা জানতে পারি, কিন্তু ঘটনাটা আজ থেকে 10-12 বছর আগের। এতদিন পরে হঠাৎ কেউ আমার ওপর আক্রমণ করে লাঠিটা নিয়ে গেল কেন? সে চাইলে আমায় মেরেও ফেলতে পারত, কিন্তু মারেনি। প্রশ্ন হচ্ছে, এত বছর পর হঠাৎ কেউ লাঠিটার কথা জানলই বা কি করে? ব্যোমকেশ জিজ্ঞেস করলেন, আপনি কি কাউকে বলেছিলেন লাঠিটার মধ্যে হিরে আছে? অতনু মাথা নেড়ে বললেন, না, একদম না। আমি একবার ভেবেছিলাম হিরেটা বের করে অন্যত্র রাখব, কিন্তু পরে আর করিনি। সত্যি বলতে আমিও ভুলে গিয়েছিলাম। ব্যোমকেশ চিন্তিত মুখে বললেন, আপনি নিশ্চিত মাধব কিছু জানত না? না, একদম না। আমি একবার ভেবেছিলাম হিরেটা বের করে অন্যত্র রাখব, কিন্তু পরে আর করিনি। সত্যি বলতে আমিও ভুলে গিয়েছিলাম। ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, তাহলে আপনি মিস্টার দাসকে এসব কিছু বলেননি কেন? অতনু নিঃশব্দে বললেন, ব্যাপারটা অন্যদিকে চলে যেতে পারত। পুলিশের খাতায় রণজয় হালদারের নাম এখনও রহস্য। ওর খোঁজও আর পাইনি। তখন আমার বয়স ছিল 45-46। রণজয় হারিয়ে যাওয়ার পর সব বন্ধ করে দিয়েছিলাম। বাড়িতে থাকতাম, বই পড়তাম, নিজের বিনিয়োগ নিয়ে ব্যস্ত থাকতাম। জীবন একেবারে শান্ত ছিল, আজ সকাল পর্যন্ত। এ কথা বলেই অতনু মজুমদারের মুখটা হঠাৎ কেমন যেন নিস্তেজ হয়ে গেল। তার চোখে সেই পুরনো আতঙ্কের ছায়া যেন আবার ফিরে এলো। অতনু মজুমদার ধীরে ধীরে বললেন, আজ সকালের কথা যত কম মনে পড়ে ততই ভালো ব্যোমকেশবাবু। প্রতিদিনের মতো আজও সকালে আমি মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম। ওই ছোট মাঠের মতো জায়গাটা, সেখানে প্রতিদিনই যাই এই সময়। হাতে ছিল আমার প্রিয় লাঠিটা। প্রায় ঘণ্টাখানেক পার্কের আশেপাশে হাঁটি, তারপর বাড়ি ফিরে আসি। আসলে সারাদিন বইপত্র নিয়ে বসে থাকি তো,
তাই সকাল আর সন্ধেবেলায় হাঁটা আমার অভ্যেস হয়ে গেছে। আজও তেমনি হাঁটতে গিয়েছিলাম। আমার সঙ্গে কয়েকজন পরিচিতও ছিল। তখনই প্রথমবার ওকে দেখলাম, একজন অচেনা লোক, মুখে একটা মুখোশ। ঠিক যেমন বাচ্চারা মুখোশ পরে খেলে তেমনই। সকালবেলা এমন একটা মুখোশ পরে কেউ পার্কে কেন আসবে বুঝতে পারলাম না। লোকটা আমার দিকে এগিয়ে এলো, আশেপাশে তাকালো, তারপর হঠাৎ আমার দিকে ঝাঁপিয়ে পড়ল। আমি বেঞ্চের কাছেই বসেছিলাম, হুড়মুড় করে পড়ে গেলাম আর আমার হাত থেকে লাঠিটা কেড়ে নিল। তারপর অদ্ভুতভাবে হেসে রাস্তার দিকে দৌড়ে পালালো। ব্যোমকেশ একটু ঝুঁকে জিজ্ঞেস করলেন, তারপর আপনি কি করলেন? কিছুই করতে পারিনি, বললেন অতনু। ওই লাঠিটা কেউ চুরি করবে এমন চিন্তাও কখনো করিনি। আর লাঠিটার ভেতরে হিরেটা আছে সেই কথাটাও আমি ভুলে গিয়েছিলাম। হঠাৎ এমন আক্রমণে আমি একদম হতভম্ব হয়ে গিয়েছিলাম। লোকটা চলে যাওয়ার পর বাকিরা ছুটে এলো, কিন্তু তখন আর তাকে দেখা যায়নি। তাদের মধ্যে মিস্টার দাসের এক পরিচিত ছিলেন, তিনি সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন, আর কিছুক্ষণের মধ্যেই পুলিশ আসে। তবে শরীরের আঘাতের থেকে মানসিক ধাক্কাটা অনেক বেশি ছিল। দিনের বেলা সবার সামনে কেউ এমনভাবে আমার উপর হামলা করবে ভাবতেই পারিনি। তাছাড়া লোকটার হাতে ছুরি ছিল, অথচ সে আমাকে আঘাত করেনি, শুধু লাঠিটাই নিয়ে গেছে। ব্যোমকেশ চিন্তিত মুখে বললেন, অর্থাৎ সে আপনাকে মারতে আসেনি, শুধু লাঠিটাই দরকার ছিল। ঠিক তাই, মাথা নাড়লেন অতনু। কিন্তু প্রশ্ন হল, 10-12 বছর আগের সেই লাঠিটার কথা এখন হঠাৎ কেউ জানল কিভাবে? ব্যোমকেশ চুপ করে বসে রইলেন। আমি তখন জিজ্ঞেস করলাম, আমার মনে হয় লাঠিটার ব্যাপারে আপনি ছাড়া আর কেউ জানত না, তাই তো? অতনু দৃঢ় গলায় বললেন, না অজিতবাবু, কেউই জানত না। এমন গোপন ব্যাপার আমি বাইরের কাউকে কেন বলবো? পুলিশের এক কাজের সূত্রে লাঠিটা পেয়েছিলাম, পরে কাকতালীয়ভাবে হিরেটাও জানতে পারি, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। যদি তখন কাউকে বলতাম বিপদ হতে পারত, তাই মুখ বন্ধই রেখেছিলাম। আমি বললাম, তাহলে এখন আপনি আমাকে ডেকেছেন কেন? লাঠিটা ফেরত পেতে? অতনু একটু থেমে ব্যোমকেশের দিকে তাকিয়ে বললেন, লাঠিটা ফেরত পাওয়া বা না পাওয়া এ দুটোই এখন আমার কাছে সমান। হিরেটার মূল্য আমার কাছে নেই, কিন্তু যেদিন রণজয় হারিয়েছিলাম সেদিন থেকে ওই লাঠিটা আমার কাছে এক স্মৃতি হয়েছিল। এখন জানতে চাই, এত বছর পরে কে ওটা নিতে এলো আর কেন? ঠিক তখনই বাইরে দরজায় একটা ধাক্কার শব্দ হলো। আমি দরজা খুলতেই দেখি দাসবাবু হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, সর্বনাশ হয়েছে অতনুবাবু, আজ সকালে আপনার বাড়িতে একবারও খোঁজ নেওয়া হয়নি। আপনাকে এখানে রেখে আমি থানায় যাব ভাবছিলাম, তার আগে একবার বাড়িতে ঘুরে গেলাম, দেখি আপনার কাজের লোক মাধব মারা গেছে, খুন হয়েছে। কথাটা শুনে অতনু মজুমদার সোজা হয়ে বিছানায় বসলেন। আমি আর ব্যোমকেশ দুজনেই চমকে উঠলাম। ব্যোমকেশ ধীর গলায় বললেন, লাঠি চুরি তারপর খুন? না অতনুবাবু, ব্যাপারটা এত সহজ নয়। আপনি এখানেই থাকুন, আমরা যাচ্ছি। আমরা দাসবাবুর সঙ্গে বেরিয়ে পড়লাম। অতনুবাবুর বাড়িতে পৌঁছে দেখি পুলিশ পাহারা বসানো হয়েছে। একজন কনস্টেবলকে পাহারায় রেখে বাকি সবাই বাইরে দাঁড়িয়ে আছেন। লোকজনও জড়ো হয়েছে। তাদের সরিয়ে আমরা ভেতরে ঢুকলাম। বাড়িটা একতলা, একপাশে ওপরতলায় যাওয়ার সিঁড়ি। সিঁড়ির কাছেই মাটিতে পড়ে আছে এক ব্যক্তি, খাটো ধুতি পরা, খালি গা, মাথার কাছে রক্ত জমে গেছে, কপাল ফেটে মেঝেতে রক্ত ছড়িয়ে পড়েছে। ব্যোমকেশ নিচু হয়ে দেখল, বলল, দেখে মনে হচ্ছে পড়েই মৃত্যু হয়েছে। দাসবাবু বললেন, পেছন থেকে কোনো আঘাতের চিহ্ন নেই ব্যোমকেশবাবু। আমরা ভেবেছিলাম মাধবের সঙ্গে কথা বলবো, কিন্তু দরজা খুলতেই দেখি এই অবস্থা। আমরা কিছু ছুঁইনি, কনস্টেবলকে পাহারায় রেখে আপনার কাছে দৌড়ে গিয়েছিলাম। আমি বললাম, কি হচ্ছে এসব? লাঠি চুরি আর সঙ্গে সঙ্গে মাধব খুন? ব্যোমকেশ শান্ত গলায় বলল, ঠিক কি হচ্ছে বলা কঠিন, তবে এই দুই ঘটনার মধ্যে সম্পর্ক যে আছে সেটা স্পষ্ট। আমরা আরও খতিয়ে দেখলাম, রান্নাঘরে চা বানানোর প্রস্তুতি ছিল, কাপ, চা পাতা, চিনি সব সাজানো। ব্যোমকেশ কিছু না বলে চারপাশ ভালো করে দেখল, তারপর মুখে একটাও কথা না বলে সেখান থেকে বেরিয়ে এলো। দাসবাবু মৃতদেহ থানায় পাঠানোর ব্যবস্থা করলেন। আমি বাড়ি ফিরে এলাম, কিন্তু মাথার ভেতর ঘুরতে লাগলো একটাই প্রশ্ন, লাঠি চুরি আর মাধবের খুন, দুটো ঘটনার যোগসূত্র ঠিক কোথায়? অতনুবাবুর লাঠিটা কে নিতে যাবে, আর মাধবকেই বা কেউ খুন করে কি লাভ পাবে? সন্ধ্যের সময় ব্যোমকেশ কোথায় যেন বেরিয়ে গিয়েছিল। পুটিরামের কাছ থেকে খবরটা শুনে বললাম, এই দেখো তো, বৌঠাইন বলেছিলেন বাপের বাড়ি যেতে, তখন সময় হয়নি, এখন কেস এলেই কোথায় কোথায় বেরিয়ে পড়ে। পুটিরাম হেসে বলল, শুধু বেরোয়নি দাদাবাবু,
তার আগে টেলিফোনে কার সঙ্গে যেন কথা বলছিল, মনে হলো ওই পুলিশবাবুর সঙ্গেই। অনেকক্ষণ কথা বলল, তারপর বেরিয়ে গেল। নামটাও যেন শুনেছিলাম, কিরণজয় বা রণজয়, এরকম কিছু। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, রণজয়? রণজয় সামন্ত? পুটিরাম একটু ভেবে মাথা নেড়ে বলল, হ্যাঁ দাদাবাবু, রণজয় সামন্তই বোধ হয়। দাদাবাবু, আবার নতুন কিছু হলো নাকি? এখানে বলে রাখা ভালো, পুটিরামের সঙ্গে মাঝে মাঝে এসব বিষয় নিয়ে আমার কথাবার্তা হয়। ব্যোমকেশ যখন কেসে ব্যস্ত থাকে তখন আগের মতো বৌঠানের সঙ্গে আমার আলাপ হয় না, তাই এখন পুটিরামই মাঝে মাঝে ব্যোমকেশের ওপর গোয়েন্দাগিরি করে, ছোটখাটো খবর এনে দেয়। তবে আজ আর কথা বাড়াতে ইচ্ছে হলো না। বললাম, হ্যাঁ পুটিরাম, রণজয় সামন্ত নামে একজনের খোঁজ পাওয়া গেছে। আহা, একটু গরম চা দাও তো, বড্ড ঘুম পাচ্ছে। চায়ের কাপে চুমুক দিতে দিতে গোটা ঘটনার হিসেব মেলাতে বসলাম, কিন্তু কিছুতেই মিলল না। মাধবের খুনের মোটিভ আর লাঠি চুরির মোটিভ দুটো একসাথে কোথাও খাপ খাচ্ছে না। অতনু মজুমদার নিজেই বলেছেন তার কোনো শত্রু নেই, প্রায় 10 বছর আগে সব ব্যবসা ছেড়ে নির্লিপ্তভাবে বসে আছেন। যে সব জায়গায় টাকা লগ্নি করেছেন সেখানেও তিনি খুব একটা মাথা ঘামান না। তাহলে কে এমন কাজ করতে পারে? রাত অনেকটা পেরিয়ে ব্যোমকেশ ফিরল। আমি জানলাম নতুন একটা খবর পেয়েছে। ব্যোমকেশ বলল, অজিত, অতনু মজুমদার যে রণজয়ের কথা বলেছিলেন সে কিন্তু মারা যায়নি। আমি অবাক হয়ে বললাম, কি বলছো? অতনু তো নিজে বলেছেন রণজয় সামন্ত তার চোখের সামনে মারা গেছে। ব্যোমকেশ হেসে বলল, হয়তো অতনু আমাদের ভুল তথ্য দিয়েছেন, অথবা এমন কিছু আছে যা সে জানে না। পুলিশের সূত্রে খবর, রণজয় সামন্ত আসলে মারা যায়নি, বরং সে পুলিশের হয়ে কাজ করত, আর মাত্র কয়েক মাস আগে কেউ তাকে নিজের বাড়িতে দেখেছে। আমি বললাম, তাহলে এই ঘটনার সঙ্গে ওর সম্পর্ক কি? ব্যোমকেশ চুপ করে কিছুক্ষণ ভেবে বলল, এই কেসের মধ্যে 3টে দিক আছে, অতনু মজুমদার, মাধব আর রণজয় সামন্ত। এই 3টেকে একসাথে মেলাতে পারলেই রহস্যের সমাধান হবে। 2 দিন কেটে গেল। আমি নিজের লেখালেখির কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। যারা জানে না তাদের বলি, ব্যোমকেশের কেসগুলো আমি একটু গল্পের ঢঙে লিখে রাখি। সেই লেখাগুলোই আমার সামান্য খ্যাতি, আর সত্যি বলতে গেলে তার পুরো কৃতিত্ব ব্যোমকেশের। 3য় দিন সকালে ব্যোমকেশ বলল, অজিত, তুমি ঠিক বলেছিলে, একবার সত্যের বাড়ি ঘুরে আসা দরকার। সত্য তো অনেক দিন ধরেই ডাকছে, আজ তার দাদাও টেলিফোনে অনুরোধ করেছেন। আমি বললাম, ঠিক আছে, তবে অতনু মজুমদারের হারিয়ে যাওয়া লাঠির ব্যাপারটা, সেটার কি হলো? ব্যোমকেশ শেষে বলল, তোমাকে বলা হয়নি, কাল দুপুরে রণজয়বাবু এখানে আসার কথা। শুধু তিনি নন, অতনুবাবুও আসবেন। কালই সব রহস্যের জট খুলে যাবে। আমি চমকে উঠলাম, রণজয় সামন্ত, মানে যাকে মৃত বলা হয়েছিল? ব্যোমকেশ শান্তভাবে বলল, হ্যাঁ অজিত, কালই সব জানবে, তবে এখন কিছু জানতে চেও না। পরের দিন দুপুরে সত্যি অতনু মজুমদারের সঙ্গে এলেন এক অচেনা মানুষ, রণজয় সামন্ত। অতনুর দেওয়া বর্ণনার মতোই লম্বা চেহারা, কিন্তু শরীর ভেঙে পড়েছে, চোখের তলায় কালি, মুখে খোঁচা খোঁচা দাড়ি। পুটিরাম সবাইকে চা এনে দিল। সবাই চুপচাপ বসে পড়ল। ব্যোমকেশ চায়ের কাপে চুমুক দিয়ে বলল, রণজয়বাবু, এমন একটা ঘটনা ঘটবে আপনি বোধহয় ভাবতেও পারেননি, তাই না? রণজয় দীর্ঘশ্বাস ফেলে বলল, ব্যোমকেশবাবু, আমি কি করে বুঝব যে অতন আমায় চিনবেই না? তাছাড়া ওর বাড়ির চাকরটা এমন ভীতু সেটাও জানতাম না। শুধু শুধু এমন ঝামেলায় পড়তে হলো। তোর দোষও কম নয় অতন, মুখোশ পরে মাধবকে ভয় দেখাতে গেলে কেন? হাতে ছুরি নিয়ে সকালবেলা যখন আমার কাছে এলি আমিও ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবিনি তুই এমন আতঙ্কে পালিয়ে যাবি। ভাগ্যিস তখন আমার মাথাটা ঠান্ডা ছিল। এরপর ব্যোমকেশ মৃদু হেসে চুপ করে রইল। আমি বুঝলাম এই রহস্যের শেষ সূত্রটা এখন তার হাতেই, আর কিছুক্ষণ পরেই পুরো সত্যিটা বেরিয়ে আসতে। তাই লোকগুলো আমাকে খুন না করে তাদের দলের সঙ্গে কাজে লাগিয়েছিল। আমি তখন কিছুই বুঝতে পারছিলাম না। ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে হেসে বলল, রণজয়বাবু, আমার বন্ধু অজিত কিছুই বুঝতে পারছে না, তাই গোটা ঘটনাটা আমি একবার পরিষ্কার করে বলি। কোথাও ভুল বললে আপনারা ঠিক করে দেবেন, কেমন? আমি তাকিয়ে দেখি অতনুবাবু আর রণজয়বাবুর মুখ থমথমে। ব্যোমকেশ বলতে শুরু করল, ঘটনার শুরু আজ থেকে প্রায় 10 বছর আগে। সেই সময় রণজয়বাবু আর রতনুবাবু মিলে পুলিশের হয়ে এক পাচার চক্রের খবর পেয়ে সেখানে রেড করতে গিয়েছিলেন।
তাদের কাজ ছিল সেখান থেকে তথ্য সংগ্রহ করে পুলিশকে দেওয়া, যাতে পুরো চক্রটাকে ধরা যায়। কিন্তু তদন্ত করতে গিয়ে রণজয়বাবু নিজেই ধরা পড়ে যান। সেই সময় তিনি চাইলে চিৎকার করে অতনুর কাছ থেকে সাহায্য চাইতে পারতেন, কিন্তু সেটা করেননি, কারণ তাতে অতনুও ধরা পড়ত। কিন্তু অতনু যে ভয়ে সেখান থেকে পালিয়ে যাবে, সেটা তিনি ভাবতেও পারেননি। পালানোর সময় আত্মরক্ষার জন্য অতনু একটা লাঠি নিয়ে বেরিয়ে আসে। রণজয় ভেবেছিলেন অতনু নিশ্চয়ই পুলিশের কাছে যাবে সাহায্যের জন্য, কিন্তু অতনুর পুলিশের উপর বিশ্বাস ছিল না। বিশেষ করে রণজয় নিজেই তাকে বলেছিলেন যে পুলিশ তাদের সাহায্য করবে না, তাই সে কিছু না বলেই পালিয়ে যায়। রণজয় বলল, হ্যাঁ, আমারই ভুল ছিল। অতনু আমায় অনেকবার সাবধান করেছিল ভেতরে ঢোকার আগে ভালো করে দেখে নিতে, কিন্তু আমি না ভেবেই ঢুকে পড়েছিলাম, বন্দী হয়ে পড়লাম। ভাবলাম অতনু হয়তো আমায় বাঁচাবে, কিন্তু সে পালিয়ে গেল। আমার খুব রাগ হয়েছিল, কিন্তু এখন বুঝি সে ঠিকই করেছিল, না হলে আমরা দুজনেই মারা যেতাম। অতনু তখন বলল, আমি বাইরে বেরোতে পেরেছিলাম বটে, কিন্তু তখন রণজয়ের চিৎকার শুনে ভয় পেয়ে গিয়েছিলাম। লাঠিটা হাতে নিয়ে ছুটতে ছুটতে পালিয়ে যাই। জানতাম না ওই লাঠিটার ভেতরে হীরের টুকরো আছে। রণজয় আবার বলল, আমাকে ওরা মারতে যাচ্ছিল। তখন আমি বললাম, যদি আমাকে না মারে, আমি তাদের হয়ে কাজ করব। আমি তো জানতামই না লাঠিতে হীরে আছে। ওরা আমাকে মারে না, বরং অন্য জায়গায় নিয়ে যায়। তারপর ওদের সঙ্গে দেশ জুড়ে ঘুরে ঘুরে কাজ করেছি। ভাবতাম একদিন অতনু নিশ্চয়ই আমায় বাঁচাতে আসবে, কিন্তু সে এলো না। তখন ঠিক করি ওদের ভেতর থেকে ধ্বংস করব। কয়েক মাস আগে আমি সেই কাজটাই করেছি। পাচার চক্রের বেশিরভাগ লোককে ধরিয়ে দিয়েছি, তাদের প্রধান কেউ। তারপর আমি অতনুকে খুঁজতে শুরু করি। একদিন সকালে অতনুর বাড়িতে যাই, কিন্তু দুর্ভাগ্যবশত তখনই ঘটনাটা ঘটে। অজিত, আমি জিজ্ঞেস করলাম, কিন্তু তুমি কিভাবে নিশ্চিত হলে ব্যোমকেশ? ব্যোমকেশ বলল, মাধব মুখ থুবড়ে পড়েছিল, কপালের আঘাতেই তার মৃত্যু। পোস্টমর্টমেও সেটা প্রমাণিত। অন্য কোনো আঘাতের চিহ্ন নেই। যদি কেউ ইচ্ছে করে খুন করত তাহলে দরজার কাছে বা সিঁড়ির গোড়ায় পড়ত, কিন্তু সে সিঁড়ির নিচে পড়েছে, মানে পড়ে গিয়েই মারা গেছে। আমার ধারণা রণজয়বাবু একটু দেরি করে ফেলেছিলেন। মাধব ভয়ে দৌড়ে পালাতে গিয়ে হোঁচট খেয়ে মারা যায়। রণজয় তখন ভয়ে পালিয়ে যায় পার্কের দিকে, অতনুর সঙ্গে দেখা করার উদ্দেশ্যে। কিন্তু মুখোশ পড়া অবস্থায় দেখে অতনু ভয় পেয়ে যায়। রণজয় তখন তার হাত থেকে লাঠিটা নিয়ে আসে, যাতে অতনুর মনে সেই লাঠির কথা জাগে। অতনু বলল, মনে তো পড়েছিল, কিন্তু জানতাম না রণজয় বেঁচে আছে। মাধবের মৃত্যুর পর তো আরও ভাবলাম ও মারা গেছে। ওদের দলের কেউ নিশ্চয়ই লাঠির হিরে নিতে মাধবকে মেরেছে ভেবে ভয় পেয়ে যাই। রণজয় বলল, আমি পার্কে গিয়েছিলাম অতনুর সঙ্গে দেখা করতে, কিন্তু ও আমাকে দেখে এত ভয় পেয়ে গেছিল যে কিছু বলার আগেই তার হাত থেকে লাঠিটা কেড়ে নিয়েছিলাম। ও ভয় পেয়ে পালিয়ে যায়, আমিও ভিড়ের মধ্যে মিলিয়ে যাই। বাড়ি ফিরে ভাবছিলাম অতনু নিশ্চয়ই আমার খোঁজ নেবে, কিন্তু সে নিল না। উল্টে পুলিশ এলো আমার খোঁজে। তখন আমি লুকিয়ে পড়লাম। ব্যোমকেশ বলল, আমি তখনই বুঝেছিলাম পুরো ব্যাপারটা, তাই অতনুকে ছেড়ে দিতে বলেছিলাম। জানতাম সে বাড়ি ফিরলে রণজয় তার সঙ্গে দেখা করবে, আর পুলিশও তখন ধরতে পারবে। অজিত বলল, মানে তুমি কাল রাতেই সব জেনে গিয়েছিলে? ব্যোমকেশ মাথা নাড়ল, হ্যাঁ। তারপর হেলান দিয়ে বলল, আসলে এই কেসে কাউরই দোষ নেই। অতনু তখন যা ভেবেছিল তাই করেছে। যদি সে লোভী হতো তাহলে হিরেটা অনেক আগেই বের করে নিত। সে তো কেবল লাঠিটা মেরামতের জন্য খুলেছিল, তখনই হিরেটা আলাদা করে রেখেছিল। অতনু বলল, ঠিক তাই, লাঠিটা পুরনো হয়ে গিয়েছিল, প্যাচ খুলে যাচ্ছিল, তাই হিরেটা সরিয়ে রেখেছিলাম। ব্যোমকেশ হেসে বলল, তাই তো বলি, রণজয় মিথ্যে বলেনি, ওরও হীরের লোভ ছিল না, না হলে স্বীকারই করত না যে সে লাঠিটা নিয়েছিল। মাধবের মৃত্যুর ব্যাপারেও সে সত্যি কথা বলেছে, কারণ তার মধ্যে এখনও সৎ পুলিশ অফিসারের মনটা বেঁচে আছে। ঠিক সেই সময় দরজায় কড়া নাড়ার শব্দ। দাসবাবু ভেতরে এসে বললেন, ব্যোমকেশবাবু, খবর পেয়েছি কয়েক মাস আগে রণজয় সামন্তের দেওয়া তথ্যেই এক বড় পাচা চক্রের প্রধান ধরা পড়েছিল। তারপর থেকেই রণজয় গায়েব। তিনি কথা শেষ করার আগেই হঠাৎ রণজয়কে দেখে চমকে উঠলেন, এই তো আপনি রণজয় সামন্ত। আমি চুপ করে ব্যোমকেশের দিকে তাকালাম। ব্যোমকেশ শুধু মৃদু হাসল, কিছু বলল না। তারপর পুটিরামকে ডেকে বলল, একটা চায়ের কাপ নিয়ে এসো। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, যেহেতু কেস শেষ, তাহলে এবার বৌঠানির বাড়ি যাওয়ায় তো বাধা নেই। ঘরের মধ্যে তখন শান্তি ফিরে এসেছে। দাসবাবু বললেন,
তবুও মাধবের মৃত্যুর ব্যাপারে আপনাকে কিছুটা জড়িয়ে পড়তে হবে রণজয়বাবু। রণজয় বলল, পুলিশের জন্য এত বছর কাজ করেছি, এবারও করব, চিন্তা নেই। অতনু হাত বাড়িয়ে রণজয়ের হাত ধরল। দুজনের মুখে মৃদু হাসি। ঠিক তখন বাইরে থেকে এক ঠান্ডা হাওয়া এসে ঘরটা ছুঁয়ে গেল। আমি জানালার দিকে তাকালাম। বাইরের আকাশে ধীরে ধীরে কালো মেঘ জমছে।